আল বদর আর শামসের অপরাধ কি সেটা কাদের নেতৃত্বে বের করেন না, আপনি বলুন। সেখানে আত্মসমর্পণ করে সিভিল আর্ম ফোর্স, জামাত ইসলামী, আল বদর, আল শামস। একজন ব্যক্তির এভাবে একের অধিক বিয়ে করাটাকে সামাজিক মূল্যবোধের জায়গা থেকে, আমি আইনের জায়গা থেকে জিজ্ঞাসা করছি না, একটি সামাজিক মূল্যবোধের জায়গা থেকে এটা কি সংস্কার প্রয়োজন আছে কি নেই? আপনার মতামত জানতে। জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে তো আর বিয়ে করতে পারতো না, একাধিক বিয়ে করতে পারতো না, এই বয়সের ব্যবধান রেখেও বিয়ে করতে পারতো না। বাংলাদেশের সংবিধান জুলাই সনদে লেখা আছে, এটা কোনো সব মানুষ বাংলাদেশের সংবিধান এবং ধর্ম দুইটাই একজন ব্যক্তিকে পারমিশন দিয়েছে। হ্যাঁ, সামাজিক মূল্যবোধ মানুষের ধর্ম থেকে আসে, ট্র্যাডিশন থেকে আসে, কৃষ্টি কালচার থেকে আসে, সংস্কৃতি থেকে আসে, তারপর ঐতিহ্য থেকে আসে। তাহলে আমাদের ঐতিহ্য তো এর বাহিরে না, ধর্মের বাহিরে না। আমাদের ঐতিহ্য হলো আমাদের সংস্কৃতির বাহিরে না, আমাদের ট্র্যাডিশনের বাহিরে না। সুতরাং এটাকে আমরা যদি বিয়ে হয় তাহলে এটা মানে তিনি অপরাধ করেন নাই। আর যদি বিয়ে না হয় সেক্ষেত্রে আপনাদের মতামত কি? নিঃসন্দেহে সেটা দল ব্যবস্থা নিবে, সেটা দল বলছেই। জি, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন রাখতে চাই নজরুল ভাইকে। তাহলে এই যে ওনাকে 2 লাখ বা 3 লাখ মানুষ, কামরুল ভাই, 2 লাখ বা 3 লাখ মানুষ ভোট দিল ইসলামী শরিয়া কায়েম করার জন্য, না জামাত ইসলামী তো ইসলামিক রাজনৈতিক দল। আপনি বলেন জামাত ইসলামী ইলেকশনের আগে কি বলছে যে আমরা ইসলামী শরিয়া কায়েম করতে চাই? তাহলে জামাত ইসলামের নাম ইসলাম কেন? জামাত ইসলাম আলটিমেট টার্গেট ইসলাম কায়েম করতে। তাহলে আলটিমেট টার্গেট এই নজরুল সাহেব। আপনি আমাকে শেষ করতে দেন। মানে আপনি প্রশ্ন শেষ করতে প্রশ্নটা করেন। মানে নজরুল সাহেবের আলটিমেট টার্গেট তো দলীয় টার্গেট। নজরুল সাহেব তো দলীয় ইডিওলজি বিলং করেন, এই ইডিওলজি বিলং করে মানে শরিয়া কায়েম করবেন, ওই 3 লাখ মানুষের প্রতিনিধিত্ব করছেন। তো এই কাজটা করে তিনি কি শরিয়াটা কায়েম করতেন বলেন তো? আচ্ছা, এটা আমার জিজ্ঞাসা। প্রথম কথা হলো জামাত ইসলাম মানে নজরুল সাহেবকে 3 লাখ ভোট দিছে, এমপি বানাইছে। এর মানে এটা না যে নজরুল সাহেবকে সংসদে পাঠাইছে ইসলাম কায়েম করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রথমে কনস্টিটিউশন ইসলামাইজড হতে হবে। সেকেন্ড ব্যাপার হইলো ইসলামের টোটাল এই যে গোটা একদম ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, শরিয়া কখনো কোনো জাতির উপরে চাপায়া দেওয়া হয়নি। শরিয়া দেওয়া হয়েছে হলো ওই জাতি যখন মানসিকভাবে এবং ওই শরিয়া মানার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত হয়েছে, তখন শরিয়া সেখানে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা প্রচেষ্টা হয়েছে। তো আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা জামাত ইসলাম এখনো পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামী দলও না, কায়েমের যে বিষয় মানে বাংলাদেশের মানুষ দেখেন শরিয়া নিয়ে জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামিক দল না। আপনি আপনার কথার সময় আমি কিন্তু ইন্টারাপ্ট করি না, আপনি ইন্টারাপ্ট আপনি লিখে রাখেন, আমার শেষে আবার বললেন আপনি যখন সুযোগ পাবেন। ঠিক আছে, এখন বিষয় হলো জামাত ইসলামী তার আলটিমেট টার্গেট কিন্তু এটাই যে বাংলাদেশে তারা দিন কায়েম করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু এইবারে জামাত বলেন আমরা দিন কায়েম করবো, আমরা এবার বলছি আমরা সুশাসন কায়েম করতে চাই, আমরা আইনের শাসন কায়েম করতে চাই, আমরা ন্যায় বিচার করতে চাই, আমরা অপরাধীকে পানিশমেন্ট দিতে চাই, আমরা হলো করাপশন মুক্ত করতে চাই। এগুলো আমরা বলেছি এবং এগুলো বাংলাদেশের সকল মানুষের এক্সপেকটেশন এবং মানুষ সেই আলোকে জামাতকে ভোট দিয়েছে এবং বিপুল পরিমাণ ভোট দিয়েছে মানুষ। জি, আমি একটু মাহবুব আজিজের কাছে জানতে চাই যে সংসদে কি রাজনৈতিক নেতারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আপনি মনে করেন? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভাইরা যে আলাপটা করছিলেন যে এত লাখ লাখ মানুষ ভোট দিয়েছে। তো এই সংখ্যা তো আমাদের শুরু থেকেই ছিল যে 3 থেকে 6% বা 7% ভোট কি করে 1 লাখে 36% জামাতের টেবিলে গেল। এটা নিয়ে কিন্তু নানান ভাবেই কথা হয়েছে এবং যখন আমরা এটা বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি বা বোঝবার চেষ্টা করছি, তখন আমাদের মধ্যে নানান ধরনের সংখ্যায় এসেছে। আজকে যখন এরকম একজন সাতক্ষীরা 4 আসনের এমপি এই ধরনের ঘটনায় মানুষের সামনে এসেছেন, তিনি যেখানে গত 5-6 মাসে তার কোনো ইতিবাচক কাজের মাধ্যমে আসবেন, তিনি কোনো রকম গুণগত পরিবর্তন আনবেন রাজনৈতিক সংস্কৃতিতে, তার কোনো আচরণে, সংসদের ভেতরে কোনো যুক্তিতর্কে, সেই রকম কোনো একটি কথা কি আমরা শুনেছি যে আমাদের কোনো নেতার কাছ থেকে? সরকারকে কোনো রকম প্রস্তুত তারা করতে পেরেছেন, কোনো জবাবদিহিতার আওতায় আনতে পেরেছেন? একটি বাজেট অধিবেশন হলো, আমরা তখন শুনেছি ফ্রিজ, পর্দা, কি ওভেন ইত্যাদি নিয়ে আলাপ শুনেছি, গাড়ি চাই, অফিস চাই, এসব নিয়ে আলাপ। যেই আলোচনা রেজা কিবরিয়া সাহেব করেছেন বাজেট নিয়ে, সেই ধরনের কোনো সমালোচনাও আমরা জামাতের সরকার দলের সদস্য তিনি যে সমস্ত প্রশ্ন করেছেন সেই প্রশ্নও কিন্তু কেউ করেনি। আপনি বলতে পারেন ভাই আমরা তো অভিজ্ঞ নই,
যে অভিজ্ঞতা ছাড়াই আপনারা যেই কাণ্ড করেছেন, আপনারা যদি এই ধরনের যে করাপশনের বিরুদ্ধে, যে জান্নাতের টিকেট ইত্যাদি নানান কথাবার্তা শুনতে কিন্তু ভালো লাগে, করাপশনের বিরুদ্ধে আপনারা জেহাদ ঘোষণা করেছেন, এই যে কাণ্ডটি হয়েছে সেটা করাপশন নয়? যখন আমরা ভিডিওতে দেখছি একজন জিজ্ঞেস করছেন, হুজুর আপনি কোন দলের, এগুলো কিন্তু ভিডিওতে দেখা এবং যাচ্ছে। বলছে ম্যানেজ করে নাও, একটু হ্যাঁ, ম্যানেজ করে নাও। এইগুলো তো আসছে। স্ত্রীর সাথে স্বামীর ম্যানেজ করার তো প্রশ্ন কি এইসব আসে কেন? তাতে তো বোঝাই যায় যে আমরা অত্যন্ত ভদ্রতা করে এইসব বিষয় নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে চাইছি না। আমরা তো জানি ব্যাপারটি আসলে কি, এটা তো বোঝাই যায়। একজন 16 বছরের একটি মেয়েকে নিয়ে আপনি এইভাবে, একজন এমপি, তার যে সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থান, সেখানে কি এইভাবে গিয়ে তিনি বসে এইভাবে কথা বলতে পারেন? তার দরকার আছে আদৌ? এবং এই যে বিষয়গুলো আসলে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যায় এবং তাদের যোগ্যতা এবং দক্ষতা, রুচির মাত্রা কোন জায়গায়, সেটাও তো আমরা বুঝতে পারি। আমরা যখন জুলাই সনদ হলে এগুলো হতো না। আমরা যখন এই প্রশ্নগুলা করি তখন কিন্তু বলবেন যে আপনারা ধর্মবিরোধী, আপনারা নাস্তিক। আসলে আমরা সামাজিক নৈতিকতার যেই জায়গাটিতে আমরা খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছি, কারণ আমরা সহিংস আচরণ করি, আমরা বিরুদ্ধ মত শুনতে চাই না, আমরা ভিন্ন মত শুনতে চাই না, তখন আমাদেরকে নাস্তিক আখ্যা দেওয়া হয়, তখন বলা হয় ওনারা ধর্ম মানেন না। ভাই, এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই বাস করবে? আর কোনো ধর্মের কেউ বাস করে না? আপনারা যে বলেন দিন কায়েমের দায়িত্ব আপনারা নিয়েছেন, ভাই আমার দিন তো আমার কাছে, আমার বিবেচনা, আমার বিচার তো আল্লাহ আমার সঙ্গে তিনি দেবেন আমাকে, বা আমার চাওয়া পাওয়া তার কাছে। আমি আপনার কাছে বা রাষ্ট্রের কাছে তো আমি চাকরি চাই, আমি রাজনৈতিক নেতার কাছে আমার গণতান্ত্রিক অধিকার চাই, আমার মত প্রকাশের স্বাধীনতা চাই, আমি জবাবদিহিতা চাই যে রাষ্ট্রের টাকা আপনারা কিভাবে খরচ করছেন, রাষ্ট্রের যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব, কতখানি আপনি সেটা পালন করছেন। 5 বছর পরে তো আপনাকে সেই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আজকে যদি জামাতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হতো, এই ঘটনা প্রকাশের সাথে সাথে এই এমপিকে পদত্যাগ করতে হতো, দ্বিতীয় কোনো আলাপ সেখানে হতো না। আপনি একটু 70 বছর বয়স্ক একজন মানুষ, আপনি সে গিয়ে 16 বছরের একটি মেয়েকে সুপারিশও করছেন, আবার দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে পরিচয় দিচ্ছেন। এখানেই তো অনেক শুভঙ্করের ফাঁকি দেখা যাচ্ছে। আপনার যেখানে সকল মানুষের দায়িত্ব নিয়ে আপনি সেখানে গেছেন, আইন প্রণয়ন করবেন, আপনি আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেবেন, সেটা কোন নৈতিকতার মধ্যে পড়ছে? আপনি দেখুন যে আমরা যখন জুলাই সনদ নিয়ে কথা বলি, রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন সংবিধানের সংস্কারের কথা আমরা বলি, আমরা নৈতিক সংস্কারের কথা কি আলাপ করি? আমাদের নৈতিকতার একটা পার্ট কি এই রাষ্ট্রে থাকবে না? আমরা সিনিয়রদের সম্পর্কে যেভাবে কটূক্তি করি, যেভাবে শ্রদ্ধেয় নেতাদের মূর্তি ভাঙি, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ঘর ভাঙি, এখন আমরা যখন খালেদা জিয়ার বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময়ে, টেনে হিচড়ে বের করে, সেই ক্রন্দনরত ছবিও তো আমরা দেখেছি। এই যে রাজনৈতিক যে আমরা জেদাজেদি দেখেছি, সেটার অবসানই কি 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা চাইনি? আমরা যদি একসাথে টেবিলে বসে আলাপ করতে পারি, ভাই তো আর এই অপকর্ম করেননি, তিনি কেন তার পক্ষে হয়ে আজকে কথা বলতে হচ্ছে? কারণ রাজনৈতিক সংস্কৃতিতে ওই অপসংস্কৃতিটি ঢুকে আছে। তারা তো প্রত্যেকেই এই অপরাধী নয়, তাহলে একজনের অপরাধী আরেকজনকে কেন শাস্তি দেবেন আপনি? আওয়ামী লীগের প্রত্যেকেই খুনি নয়, তাহলে আপনি তাকে কেন খুনের শাস্তি দেবেন? কেন তাকে? কিন্তু আমরা 17 বছর ধরে আওয়ামী লীগের প্রায় প্রত্যেক নেতারই আমরা কিন্তু একের পর এক গুম, খুন, অন্যায়, অবিচার আমরা দেখেছি, শোষণ দেখেছি। হ্যাঁ, এবং সেই জন্য তাদের পতনও হয়েছে। আমরা মানিক নামের যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ধর্ষণের সেঞ্চুরি করেছিল যে ছেলেটি, তখন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে সেইখানে, আপনারা জানেন, আপনারা তখন হয়তো জন্মও হয়নি, 98 সালের ঘটনা, এবং সেটা আপনি একটু গণমাধ্যম ঘাটলেই পাবেন, দেশ ছাড়া হতে পারে, সেই দেশ ছাড়া করা হয়েছিল। এবং জাহাঙ্গীরনগরে এই ঘটনা কয়েকবার ঘটেছে, নারী নির্যাতন বিরোধী, সেখানে যৌন নিপীড়ন বিরোধী অনেক আইন প্রণয়ন হয়েছে। এটা আওয়ামী লীগ যেরকম খারাপ কাজ করেছে, এইরকম খারাপ কাজ, এই যেটা গণহত্যা আমরা বলছি 24শে আগস্টে, এটা কিন্তু একদম মাত্রা ছাড়া। এর আগের যে রাজনৈতিক অপরাধগুলো হয়েছে, হত্যা হয়েছে, 21শে আগস্টেও কিন্তু অনেক বড় হত্যা হয়েছে, 23 জন মারা গেছে, রমনার বটমূলে হত্যা হয়েছে, ব্লগার হত্যা হয়েছে 13 সালে আওয়ামী লীগের সময়ে, হুমায়ুন আজাদকে কোপানো হয়েছে সেটাও বিএনপির সময়ে, এবং 21শে আগস্ট তো বটেই, 15ই আগস্ট হয়েছে, জিয়াউর রহমানের হত্যা করেছে, অনেক বড় বড় রাজনৈতিক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে। কোন রাজনৈতিক দলই এখানে বলতে পারবে না যে আমার হাতে রক্ত নাই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে 24শে গণ অভ্যুত্থানে, সেটা অনেক বড়, নিজের দেশের মানুষের গায়ে নিজে গুলি করেছে। এগুলো নিয়ে অবশ্যই বিচার হতে হবে, কিন্তু তার মানে কিন্তু
এইভাবে বলা যাবে না যে নজরুল সাহেবের এক ধরনের অনৈতিকতার কারণে আমরা কামরুল সাহেবের বিচার করতে বসবো। আমি একটু সাইদ খানের কাছে জানতে চাই, আমরা জি আমি একটু মানে ভাইয়ের কথা রেশ ধরে একটু বলতে চাই, প্রশ্নটি নিচ্ছি, দুঃখিত। আওয়ামী লীগের সবাই যেমনি অপরাধী না, তেমনি জামাতের সবাই ধর্ষক না বা এরকম অনৈতিক কাজে অনৈতিক আচরণ, দুঃখিত আমি প্রত্যাহার করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নৈতিকতার স্খলন সবার হয়নি, কিন্তু আওয়ামী লীগ দলগতভাবেই কিন্তু 24-এ ওই হত্যার সাথে মত দিয়েছে এবং সবাই সমর্থন দিয়েছে। ইনফ্যাক্ট আজকে যখন আমরা আলোচনা করছি তখনও পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক পর্যন্ত কেউ বলছেন না যে এই কাজটি ঘৃণিত, এই কাজটির জন্য দুঃখ প্রকাশ করা উচিত বা ক্ষমা চাওয়া উচিত। এই মানসিকতা এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের কর্মী সমর্থকদের যেহেতু জন্ম নেয়নি। যেমনটি 1971 সালের অপকর্মের দায়ে জামাতের কোনো নেতা কর্মী থেকে সমর্থক পর্যন্ত কেউ মনে করছে না যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি অপরাধ ছিল, এটার জন্য তাদের আসলে সরি হওয়া উচিত। এই দুইটি দলেরই কিন্তু সমান, দুইটি দল, একটি হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, আরেকটি হচ্ছে মুজিববাদী ফ্যাসিবাদ। দুটি কিন্তু মৌলবাদী, দুটিরই কিন্তু একটা মূল ধারা আছে। একটা মুজিব যা বলেছে তার উপরে সেটি বাইবেল, তার ডাইনে বামে যাওয়া যাবে না। আরেকটি হচ্ছে মওদুদি যেটা বলেছে তারও ডাইনে বামে যাওয়া যাবে না। দুটি মৌলবাদী দল, দুই ধরনের মৌলবাদ, একটা এবং দুটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। একটা হচ্ছে মুজিববাদী ফ্যাসিস্ট, আর একটা হচ্ছে মওদুদিবাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল। সুতরাং এদের কাছে মাহবুব আজিজ ভাই আপনি ক্ষমা প্রত্যাশা করেন, অপরাধ বোধ স্বীকার করবে, এটি প্রত্যাশা করাটা অমূলক। তার চেয়ে বরং এই সময়টাকে ধরে আমরা সামনে এগোই, যে আমরা আসলে জনগণরাই সিদ্ধান্ত নেই, আমরা জনগণ সিদ্ধান্ত নেই কি করে আসলে দেশটাকে বদলানো যায়। এখানে একটু আপনি যে প্রসঙ্গ করেছেন যদি একটু অনুমতি দেন আমি একটু বলি। অবশ্যই, হ্যাঁ অবশ্যই সংক্ষেপে বলবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। উনি বলছেন জনগণই সিদ্ধান্ত নেবেন, এটাই হচ্ছে কথা, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আর উনি মিলে বলে দিতে পারি না যে একটি দলের 3 কোটি বা 4 কোটি লোক অপরাধী, এটাকে জনগণকেই সিদ্ধান্ত নিতে দেন। এবং আমি শেষ করি ভাই, ডক্টর ইউনূসের সরকার যখন একটি নির্বাচন করলো তখনই যদি এই ভোটটার ব্যবস্থা হতো তখনই কিন্তু লাল কার্ড দেখিয়ে দিত জনগণ। সেইটা কেন দিলেন না? এত ভয় কেন? ভোটের ভয় পাবেন না। আর জবরদস্তির সমাজ আমরা দেখে অভ্যস্ত। আপনি এই যে বলছেন আওয়ামী লীগের সবাই মিলে খুন করেছে, ভাই 3 কোটি লোক খুন করতে পারে না, এটা আপনি বলতে পারেন, এটা আপনার মত। সমর্থন কাকে বলে? আমি জানি আওয়ামী লীগের অনেকেই 24-এর গণঅভ্যুত্থানের রাস্তায় ছিল, আমি জানি, এটা আমি বলছি, আপনি বললে তো হবে না, আপনারটা আপনি বলবেন। আপনি কি আমার কথা আমার মুখে, আপনার শব্দ আমার মুখে তো বসাইতে পারবেন? আমি বলছি যে অনেকেই সেটা আপত্তি করেছে, অনেকেরই সেটা এখন নানান ধরনের সমর্থক আছে। অনেক সাধারণ যে চাকরিজীবী, সাধারণ যে কৃষক শ্রমিক, তারা কি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি নাকি? এই যে প্রান্তিক মানুষ, আমরা কি গ্রামে যাই না? তারা তো কিছুই, যে এই মূল ধারা রাজনীতির সাথেই তারা সম্পৃক্ত নয়। তারা, ভাই কথা শেষ করতে দিবেন, এই জবরদস্তির সমাজ আমরা দেখে অভ্যস্ত। আজকে যখন এই কথা বলা হবে যে সিনিয়র সাংবাদিক আওয়ামী লীগ আনতে চায় এবং আমরা টাকা খাচ্ছি, দিল্লি থেকে আমাদের টাকা আসছে, টাকা ছাড়া কিছু চলে না। ভাই আপনারা যখন বিপদে ছিলেন, আওয়ামী লীগ যখন এই জবরদস্তি করতো, আমরা তখন লিখেছি, তখন আমাদেরকে বলা হতো আপনি বিএনপি জামাত, আপনারা আগুন সন্ত্রাসী, বিএনপি টাকা খান। আর এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের টাকা খাই। আমরা টাকাই খাই, আমরা বাংলাদেশের টাকা খাই। এবং আমরা এই জবরদস্তির সমাজে সকল ধরনের বিরোধিতা করার সুযোগ চাই। আপনি বলেন না, আপনি বলতে দেন না, আপনার জনগণই তো তাদেরকে বাদ দিয়ে দিবে। যেমন বাদ হয়ে গেছে মুসলিম লীগ, যেমন বাদ হয়ে গেছে জাতীয় পার্টি, যেমন বাদ হয়েছে ফ্রিডম পার্টি। আপনারা বাড়াবাড়ি যারাই করবেন তারাই বাদ হবেন। এবং বাংলাদেশে হেলিকপ্টার একটি শুধু নাই বা ছিল না। আপনারা যারাই স্বৈরাচার হবেন, বাংলাদেশের মানুষ 24-এর গণঅভ্যুত্থানের পর কথা বলতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলছে। আপনাদেরকে আরো নানান হেলিকপ্টারের বন্দোবস্তও আছে। যে আমি একটু সাইদ খানের কাছে যেতে চাই, আমাকে একটু বলতে দিতে হবে। দুজনকে আপনি বলেছেন, আমি প্রথমে তো সাইদ খান ভাইয়ের একটা বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিরোধিতা করছি। সেটা হলো উনি আওয়ামী লীগ এবং জামাতকে এক করে ফেলছেন, যে দুইটাকে উনি হলো অপরাধী বলছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1971 সালে জামাত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা সত্য, এটা ঐতিহাসিক সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু 71 সালে ইয়াহিয়া এবং টিক্কা খানরা যে গণহত্যা করছে সেটা জামাত করেনি।
তার মানে সাইদ বেরা ইয়াহিয়া এবং টিক্কা খানদের গণহত্যা যদি গণধর্ষণ কি করেনি? গণহত্যা গণধর্ষণ ধর্ষণ, যদি জামাতের উপরে চালাতে না, চায় কোনো তাহলে অপরাধকে এটা নিঃসন্দেহে এটা অপরাধের তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ না করা বা সমর্থন অবশ্যই করা, নিন্দা জানাচ্ছি। অপরাধকে আপনি- সমর্থন করাটা কি অপরাধ আপনি- নয়? না শুনেন, আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, গুলি করছে। আপনি দৈনিক সংগ্রাম আপনি- পত্রিকা আপনি 1971 সালে বলেন, আমি সব 1971 পড়েছি, সালের পড়েই তো দৈনিক কথা সংগ্রাম বলতেছি। পত্রিকা পড়েন। সাইদ ভাই, আমি জি, কথা জি। সব কথা বলছি, আপনার জি। কথার সময় আমি কথা বলি না, আমি জি। আপনাকে জেন্টলম্যান মনে করি, সুতরাং আপনি কথা বলবেন না আশা করছি। আপনি বলেন যে 71 সালে ইয়াহিয়া এবং টিক্কা খানের বাহিনীরা যে অপরাধ করেছে, তারা যে খুন করেছে, ধর্ষণ করেছে, সেই অপরাধ জামাতের অপরাধ না। আর 24-এর যে গণহত্যা, আওয়ামী লীগ নিজের রাষ্ট্রে হলো ক্ষমতায় থেকে জনগণের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে জনগণকে গুলি করেছে, এই দুই অপরাধকে আপনি কিভাবে একসাথে করছেন, কিভাবে মিলাচ্ছেন? তাহলে আমি জবাব তো দেই। সুতরাং এটা খুবই মানে একটা বাজে ব্যাপার যে ওনারা ওই পাকিস্তানিদের অপরাধকে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা একটা ভিন্ন কেস। আলবদর আল শামস কারা এটা বানিয়েছিল? একটা ভিন্ন কেস। কাদের নেতৃত্বে ছিল হ্যাঁ। আলবদর আল শামস? আলবদর আর শামসের অপরাধ কি সেটা না, বের তারা করেন, কাদের নেতৃত্বে সেটা ছিল? বের করেন। না, আপনি বলেন, না, আপনি আপনি তো বলেন সব জেনে এসেছেন, কার নেতৃত্বে না, ছিল? আপনি বলেন না জামাতের কোন নেতা, আমি বললে তো কোন আপনি নেতা? বলবেন আমি বানিয়ে আপনি বলছি। বলেন আলবদরের নেতা কে আপনি ছিলেন? বলেন 71 সালের পর থেকে 72-এ যে আইন হলো, আইন তারপরে দরকার নেই। বিচার হলো, আলবদরের নেতা কে ছিলেন? 72 থেকে আলবদর 75 আল পর্যন্ত শামসের। যে বিচার হলো, একটা ভাই, লোক জামাতের গ্রেফতার ভাই, হলো না, কামরুল ভাই। একটা লোকের ব্যাপারে কাম- মামলা নাই। কামরুল ভাই। আশ্চর্য ব্যাপার, ঘটনা আজকে ঘটছে, কালকে মামলা হবে না, মামলা হয় হলো 41 বছর পরে। কামরুল ভাই, এর মানে কি? 71-এর কালি না, আপনার আমার না, ব্যক্তিগত গায়ে নাই তো। না কালি অসম্ভব কথা। না, কালি থাকা আর আমার আপনার আমার দমকে গায়ে আপনি নাই blame তো। দেবেন, দুইটা তো এক শুনুন, জিনিস না। শুনুন, শুনেন, আপনি শুনুন, এই ওই- জায়গাটা জি। আপনি হলো ভুল না, তথ্য না, দিচ্ছেন, না, আমি এটা দর্শককে পরিষ্কার করলাম। আল শামসের প্রধান কারা ছিল? এরপরে- এরা কি আলবদরের প্রধান কি টিক্কা খান ছিল? ইয়াহিয়া ছিল? প্রধান কে ছিল? প্রধান যে ছিল, কে ছিল? নামটা তার আপনি বিরুদ্ধে বলেন। আপনি যদি এলিগেশন আনেন কি এলিগেশন আছে? সেটা বলেন সেই আপনি। এলিগেশন 71-এ আসলো না কেন, 72-এ আসলো না কেন, 71 থেকেই তো 73-এ আসলো না কেন? এই কোনো allegation মামলা তো- নাই, জিডি নাই, কেন নাই জি, ভাই? আমরা- এই এলিগেশন তো কেন চলছে। নাই? সেটা নাই কেন আমি বলেন, কেন গ্রেফতার হলো না, কেন হলো জিডি হলো না, কেন মামলা হলো না? কে বলেছে আজকে- মামলা হয়নি? না, কার বিরুদ্ধে মামলা 71-এ হয়েছে? মামলা হয়েছে কার তো। বিরুদ্ধে হয়েছে আহা, বলেন? এই কি যাদেরকে আপনি ফাঁসি দিলেন, কামরুল ভাই, আমাদের চিৎকার করে- দবদবে চিৎ- সাদা পরিষ্কার চিৎকার করলে কি ইতিহাস মিথ্যা হয়ে যাবে? নো, ইতিহাস তো আপনারা এখানে বসে বসে ভুল শিখাইছেন কি জনগণকে। বলছি গেছেন? হ্যাঁ। আপনারা তো জানেনই না ইতিহাস দেখছি। সব জানি আমরা। তাহলে আপনি- 71-এ হ্যাঁ, আলবদর আল শামসের নেতৃত্বে কারা ছিলেন? আপনি বলেন যে 10 জনকে তারা রাজাকাররা আমাদের যে 10 জনকে আমাদের ফাঁসি দেশের- দিলেন, না। এই 10 জনের কার বিরুদ্ধে 71-এ সেটা শেখ 72 হাসিনা- এলিগেশন আছে, সেটা 72 মামলা হয়েছে, জিডি হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে একটি- বলেন? একটি তাহলে আমি যদি বিতর্কিত অপরাধ আদালতের করতাম আজকে, কর্মকাণ্ড নিয়ে এখানে আমি আমরা যদি আলোচনা আজকে করছি। তাহলে আপনি উঠাইলেন কেন? আপনি তো ঠাস করে বলে না, না, ফেললেন, ঠাস করে- আওয়ামী লীগ এবং জামাত হলে একই চরিত্রে, একটা ধর্মীয়, একটা এটা আপনি হচ্ছে বললেন কেন ধর্মীয় ঠাস করে? ফ্যাসিস্ট, সুতরাং আর একটা হচ্ছে এটা- মুজিববাদী এটা খুবই ফ্যাসিস্ট। তীব্রভাবে না, আপনি বলেন, আপনি প্রতিবাদ মওদুদির করতেই আচ্ছা, পারেন। যার যার মওদুদি- মতামত না, কিন্তু না, দিবে না, একটু আটকানোর তো কিছু নেই। উনি ওনার কথা বলছে, আপনি আমি সেটাই বলে যাচ্ছি, তাহলে উনি আপনি তো তো আমরা একটু কার্যকারণ খুঁজতে আমরা একটু চাচ্ছেন কেন? topic আমি change তো করি। ওনার একটা কথা বিষয়ে বলছি। আমরা না, যদি শোনেন, এই বিষয়ে আমার কথা আছে তো। এখন আসেন শোনেন, এই এটা যে- নিয়ে একটু আপনি 30 সেকেন্ড একটু থামেন ভাই, আজিজ আপনি ভাই, একটু থামেন, আমার এই বিষয়ে কথা আছে। আজিজ ভাই, না ভাই শোনেন, 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে লেখা আছে পরিষ্কার, সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে। সিভিল আর্ম ফোর্স এই জামাত ইসলামী আলবদর আল শামস 14ই ডিসেম্বর বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আপনাদের এই যে মুজাহিদি এবং এই সমস্ত নিজামী, এরা সব ছাত্র সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল। এগুলা হিস্ট্রির পার্ট, আপনারা বললে তো হবে না। 16 আমার ডিসেম্বর আপনি কে আপনার গ্রেফতার সঙ্গে হয়েছে কথা বলেন? বলে নিয়ে আমি কে গ্রেফতার হয়েছে আপনাকে বলেন? শুনতে হবে, শুনেন, ঠান্ডা মাথায় শুনেন, শেষ করতে দেন। হিস্ট্রির পার্ট 1971, এটা গোলাম আজম সাহেব থেকে শুরু করে নিজামী মুজাহিদের প্রত্যেকেই বাড়ি বাড়ি গেলে, আলিম চৌধুরীর বাড়িতে, তার বাড়িতে, শহীদের স্মৃতির বাড়িতে, সকলের বর্ণনা এখানে লেখা আছে। এটা আমার ওনার বানানোর কোনো ঘটনা নাই। আরেকটা কথা হচ্ছে কি, শোনেন, প্রত্যেকটা ঘটনা যে যেভাবে দেখতে চায়, আমরা যেরকম এই নজরুল ইসলামের ঘটনা একভাবে দেখছি, উনি কিন্তু নজরুল ইসলামের ঘটনা আরেকভাবে দেখবেন। ঠিকই একইভাবে ওই 71-এর ঘটনা আমরা যেভাবে দেখছি, ওনাদের পূর্বপুরুষদের অপরাধ উনি দেখবেন না। একইভাবে আওয়ামী লীগের ঘটনাও, এখানে অনেক রকমের ঘটনা এখানে দেখা হবে। আমার কথা হচ্ছে, সবাইকে সবার কথা বলতে দেন, কিন্তু আইনের বিধিতে, দেশের আইনের, প্রচলিত আইনের জিনিসটাকে আপনি হাতে তুলে নেন না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর বলেছেন, ম্যানিলা রোপ নিয়ে রেডি আছি, শেখ হাসিনা আসার সাথে সাথেই আমরা ফাঁসি দিয়ে দেব। আপনি কে এই আমরা বলার? এইটা দেশ না,
এই দেশে সরকার নাই, 2/3 ভোটে নির্বাচিত হয়েছে সরকার গণতান্ত্রিকভাবে, আইন আছে, আদালত আছে, সেইখানেই বিচার হতে হবে।